আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নির্বাচন পেছালে দেশের সর্বনাশ হয়ে যাবে, মির্জা ফখরুল। একটি চক্র ধর্মকে ব্যবহার করে ভোট বানচালের চেষ্টা করছে, অবিলম্বে তফসিল ঘোষণার দাবি। জাতীয় নির্বাচনের উপরে নির্ভর করছে দেশের ভবিষ্যৎ, কুমিল্লায় ইসি আনোয়ারুল। সুষ্ঠু ভোট আয়োজনে জিহাদ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রের শহীদ মিনারে তৃতীয় দিনের মতো চলছে শিক্ষকদের অবস্থান কর্মসূচি। দাবি পূরণ না হলে সারা দেশে কঠোর আন্দোলনের ঘোষণা। শেরপুর, চাঁপাই, টেকনাফ সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ। সাতক্ষীরা 3-এ প্রার্থী বদলের দাবিতে সপ্তম দিনের মতো আন্দোলন চলছে। এবং দেশে কীটনাশক উৎপাদনের উদ্যোগ সরকারের, শিল্পের বিকাশ ও কর্মসংস্থান বাড়বে, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা, বলছে সংশ্লিষ্টরা। জাতীয় নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে বলে সতর্ক করে অবিলম্বে তফসিল ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে মতবিনিময় সভায় তিনি আরো বলেন, একটি চক্র ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টি এবং নির্বাচন বানচালের চেষ্টা করছে। তিনি বলেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী গণহত্যার সাথে জড়িতদের সাথে কোনো আপোষ নয়। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আহমেদ সরকারকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁয়ে গত কয়েকদিন ধরে ধানের শীষের পক্ষে গণসংযোগ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তানদের সাথে মতবিনিময় সভায় তিনি শেষবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন ঘোষণা দিয়ে দেশবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের কোনো বিকল্প নেই বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। আর কোন কাল বিলম্ব না করে নির্বাচনের তফসিল ঘোষণার ব্যবস্থা করবেন, দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন। জামায়াতকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, যে দল বাংলাদেশের স্বাধীনতা চায়নি তাদেরকে দেশের মানুষ কখনো গ্রহণ করবে না। তাদের সঙ্গে দেশের মানুষ আপোষ করতে পারে নাকি ভাই? হবে তো মুক্তিযুদ্ধ করতে উঠতে হবে তো। এরা আজকে দেশটাকে গিরে খাওয়ার চেষ্টা করছে, গ্রাস করার চেষ্টা করতেছে। আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে তারা ওই কাজগুলো করতে চাচ্ছে। এদিকে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাসাস আয়োজিত অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, গত 1.5 দশকের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সফল পরিণতি হয় জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে। এটা কিন্তু শুধু 36শে জুলাই ছিল না, এটা ছিল দীর্ঘ 16-17 বছরের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ, তারই ফলশ্রুতিতে কিন্তু 5ই অগস্ট কিন্তু 11 জন প্লেয়ার খেলে, কিন্তু গোল হয়তো একজনই করে। তার অর্থ এটা নয় যে বাকি 10 জন সেই খেলাটি খেলেনি, এটা কিন্তু ঠিক। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশে পরিণত করি, যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। পরে রক্তাক্ত 36 জুলাই গণ অভ্যুত্থান নিয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস আয়োজিত প্রামাণ্য ফটো অ্যালবাম উদ্বোধন করা হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনের উপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে, আর তাই একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন জিহাদ ঘোষণা করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। কুমিল্লা বোর্ডের অডিটোরিয়ামে আয়োজিত নির্বাচনের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ সমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালায় তিনি এসব কথা বলেন। এতে অংশ নেন জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা। এ সময় নির্বাচন কমিশনার আরো বলেন, অতীতে পক্ষপাতমূলক নির্বাচনের কলঙ্ক মুছে দিতে চায় নির্বাচন কমিশন। আসন্ন ত্রয়োদশ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ
এবং এই নির্বাচনের উপর নির্ভর করবে এই দেশের ভবিষ্যৎ। আমরা প্রিজাইডিং পোলিং অফিসারদেরকে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনায় নিচ্ছি। শিক্ষকদের উপর হামলা এবং 10ম গ্রেড বাস্তবায়ন সহ 7 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সরকার দাবি পূরণ না করা পর্যন্ত সারা দেশে অনির্দিষ্টকালের এই কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলবে বলে জানান তারা। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের শিক্ষকরা সবচেয়ে বেশি নিগৃহীত দাবি করে তারা বলছেন, দাবি না মানলে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া কর্মসূচি পালন করবেন তারা। সরকার দাবি মেনে নিলে 2 ডিসেম্বর বার্ষিক পরীক্ষার শুরুর আগেই শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত ক্লাস আয়োজন করার কথাও জানান শিক্ষকরা। এদিকে বিকেলে অর্থ সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সাথে শিক্ষকদের বৈঠকের কথা রয়েছে। শিক্ষকদের প্রত্যাশা, বিকেলের মধ্যেই সরকার তাদের সকল দাবি পূরণ করবেন। প্রজ্ঞাপন ছাড়া বৈঠকে কোনো ধরনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হবে না বলেও জানান শিক্ষকরা। আমাদের ন্যায্য যে দাবি 3 দফা, আমাদের 10ম গ্রেড, আমাদের 10 বছর এবং 16 বছরের উচ্চতর গ্রেডের সমস্যা এবং শতভাগ পদোন্নতি, এই সমস্যাটা আমাদের দীর্ঘদিন যাবত আমাদের চাওয়া পাওয়া এবং আমাদের ন্যায্য দাবি, এটা আমাদের অধিকার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কোনো ডিসিশন না আসে, সেখান থেকে তো আমাদের আন্দোলন চলবেই। আমরা যদি এরকম 10ম গ্রেড নিশ্চিত করতে পারি প্রাথমিকে, এখন থেকে আমরা তো এখন সুবিধা পাবোই। পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা দেখা যাবে যে 10 বছর 20 বছর পরে প্রাথমিক সেক্টরে একটা প্রাইভেট কিন্ডারগার্টেন থেকে আমরা বিশাল সুবিধা দিতে পারবো ইনশাআল্লাহ। দর্শক, এই মুহূর্তে শহীদ মিনারে আছেন সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। আমরা সরাসরি এখন কথা বলবো তার সাথে। ইমদাদ, শিক্ষকদের আন্দোলনের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আমাদের বিস্তারিত জানান এবং কি বলছেন শিক্ষকরা। ওয়াহিবা, আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে ঠিক শিক্ষকরা কিন্তু অবস্থান নিচ্ছেন সকাল থেকে। আমি যখন এখানে এসেছি তখন থেকে দেখছি যে কয়েক হাজার শিক্ষক এখানে অবস্থান করছেন এবং তারা 3 দিন ধরে এখানে রয়েছেন। তারা বাসা যাচ্ছেন না, তাদের এখানেই সব রকম জীবনযাপনের যে প্রয়োজনীয় কাজকর্ম আছে সবই কিন্তু এখানে তাদের পূর্ণ হচ্ছে। তারা এখানেই থাকছেন, এখান থেকে কোথাও সরে যাচ্ছেন না ততক্ষণ পর্যন্ত তাদের দাবি দাওয়া আদায় হচ্ছে না। তারা বলছেন 10ম গ্রেডে উন্নীত করা সহ 10ম গ্রেডের যে বেতন সেটি বাস্তবায়ন করা এবং একই সাথে তাদের যে বিভাগীয় পদোন্নতি আছে এগুলোর ব্যবস্থা করা কিন্তু খুবই দরকার। কারণ তাদের অভিযোগ হচ্ছে যে দক্ষিণ এশিয়ার মধ্যে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে একমাত্র বাংলাদেশে শিক্ষকদের বেতন তুলনামূলক সবচাইতে কম এবং সবচাইতে বেশি নিগৃহীত এখানকার শিক্ষকরা। তাই শিক্ষার যে মান রয়েছে, এসডিজির যে লক্ষ্যমাত্রা রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য হলেও তাদের এই যে গ্রেডের যে 10ম গ্রেডের যে বেতনের দাবিটি রয়েছে সেটি পূরণ করা দরকার এবং একই সাথে বিভাগীয় যে পদোন্নতি রয়েছে সেটি দেওয়া জরুরি। তারা বলছেন যে তাদের যে চাকরিটি রয়েছে সেটি যেভাবে অন্যান্য যে সেক্টরগুলো রয়েছে সেই সেক্টরের সেইখানে কিন্তু যারা কাজ করছেন তাদেরকে কিন্তু পদোন্নতি হচ্ছে, কিন্তু এই সমস্ত শিক্ষক যারা রয়েছেন তাদের পদোন্নতি হচ্ছে না, ফলে তারা সেই 3য় শ্রেণীর কর্মচারী হিসেবেই থেকে যাচ্ছেন, শিক্ষক হিসেবে থাকছেন না। তো এই বঞ্চনার কথাও কিন্তু তারা আমাদেরকে বলছেন এবং এটি দূর করার দাবিও তারা আমাদেরকে জানিয়েছেন। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে 3 দিন ধরে যারা ছিলেন তারা এখনো অবস্থান করছেন এবং এখানে তাদের যে কর্মসূচিটি দিয়েছেন, অবস্থান কর্মসূচি, সেটি বাস্তবায়ন করছেন এবং তারা আরো বলছেন যে এই কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু যদি সরকার তাদের দাবি দাওয়াগুলো মেনে না নেয় সেক্ষেত্রে তারা কিন্তু খুব শিগগিরই বিদ্যালয়গুলোতে তালাবদ্ধ কর্মসূচির দিকে এগিয়ে যাবেন এবং সেই কর্মসূচি যদি তারা দেন সেক্ষেত্রে আপনি জানেন যে আগামী 2 ডিসেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে, অর্থাৎ এখন সিলেবাস শেষ করার সময় রয়েছে। এই যে সিলেবাস শেষ করার যে প্রক্রিয়াটি রয়েছে এই সিলেবাস শেষ করার প্রক্রিয়াটি কিন্তু বাধাগ্রস্ত হতে পারে এবং এতে শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই জন্য তারা বলছেন যে যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদের দাবি, শিক্ষার্থীদের ভালোর জন্য শিক্ষকদের এই দাবিটি সরকার যেন মেনে নেয় এবং একই সাথে তারা বলছেন যে যদি সরকার আজকে বিকেলে যদিও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে সচিবালয়ে, এই বৈঠকে তারা চাইছেন যে এই
সমস্যার একটি সুরাহা হোক এবং তারা দ্রুত ক্লাসরুমে ফিরে যান। যদি তারা এখনো ক্লাসরুমে ফিরে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে সেটি পুষিয়ে তোলা সম্ভব হবে এবং তারা চানও এটি যে যেন তারা দ্রুত আবার শ্রেণীকক্ষে ফিরে যান। তো সেই পদক্ষেপ বাস্তবায়নে সরকার দ্রুত সেই পদক্ষেপ যেটি রয়েছে ক্লাসে ফিরে যাওয়ার তাতে এগিয়ে দিতে সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এমনটাই আশা করছেন শিক্ষকরা। তো ভাইবা, এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ তথ্য। ইমদাদ আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দেশের বিভিন্ন জেলায় জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাদ পড়া প্রার্থীদের সমর্থকরা। এ সময় সড়ক অবরোধ, মশাল মিছিলও করে তারা। অন্যদিকে প্রাথমিক মনোনয়ন পেয়ে আনন্দ মিছিল ও জনসংযোগ করেছে অনেক প্রার্থী ও কর্মীরা। বিভিন্ন জেলা থেকে পাঠানো তথ্য ও চিত্রণে আশিকুর রহমানের রিপোর্ট। শেরপুর 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদের সমর্থকরা। শহরের রঘুনাথ বাজারে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা 3 আসনে কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল এবং কেন্দ্রীয় বিএনপি নেতা ডাক্তার অধ্যাপক শহীদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবিতে টানা 7ম দিনের মতো মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় গদাইপুর মৎস্য গেট থেকে তুয়াডাঙ্গা ব্রিজ পর্যন্ত সড়ক জুড়ে শত শত মানুষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। প্রতিবাদ সমাবেশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। চাঁপাইনবাবগঞ্জ 1 আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য শাহজাহান মিয়া বাদলের দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকতকে মনোনয়ন দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। শিবগঞ্জের কাঁচহাটে শিবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে আধা ঘন্টা সড়ক ও যান চলাচল বন্ধ থাকে। কক্সবাজার 4 আসনে মনোনয়ন না পাওয়ায় কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহর কর্মী সমর্থকরা বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন। রাতে টেকনাফ, শাপলা চত্বর এবং ঝর্ণা চত্বর মহাসড়কে বিক্ষোভ করেন তারা। এ সময় দলের প্রার্থী শাহজাহান চৌধুরীর মনোনয়ন বাতিল করার আহ্বান জানান তারা। এদিকে মাদারীপুর 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করার প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ মিছিল করেছেন সমর্থকরা। শিবচর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পদ্মা সেতুর টোল প্লাজার সামনে এসে জড়ো হন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। পরে বিক্ষোভ মিছিলটি ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেন ধরে নাওডোবা পর্যন্ত গিয়ে শেষ হয়। অন্যদিকে নোয়াখালী 5 আসনের সংসদ সদস্য মনোনীত পদপ্রার্থী ফখরুল ইসলামের নির্বাচনী গণসংযোগ পথসভা অনুষ্ঠিত হয়েছে। কবিরহাট উপজেলা কবিরহাট বাজারে জনসংযোগ ও পথসভা করেন তিনি। বাগেরহাটে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীমের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে রামপাল মোংলা মহাসড়কের বালুর মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম। এ সময় রামপাল ও মোংলা উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। আশিকুর রহমান, এটিএন বাংলা। জুলাই গণ আন্দোলনের অভ্যুত্থানে রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার শেষ হবে জানুয়ারির মধ্যেই, এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। পাশাপাশি 13 নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের ঘোষণার দিনে ট্রাইব্যুনালের সার্বিক নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলেও জানান তিনি। এদিন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে 10ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। এই মামলার 12তম সাক্ষী হিসেবে প্রত্যক্ষদর্শী আকিব রেজা খানের জবানবন্দি গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। এদিকে
জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন নামের এক ব্যক্তিকে গুলি করা সহ দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এটা স্বাভাবিক প্রক্রিয়া, মামলা যে কোনো সময় অ্যাডজর্নমেন্ট হবে, কোনো সময় বেশি সাক্ষী হবে। এই ক্ষেত্রে প্রসিকিউশন মামলা ডিলে করার বা ডিলে হচ্ছে এই ধরনের কোনো চিন্তা করার কারণ নাই। দ্রুততম সময়ের মধ্যে মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হবে। নির্বাচনের আগে না পরে কখন রায় হবে এটা বলার এখতিয়ার, সুযোগ বা আমাদের কারণ নেই। আমরা আশা করছি যে জানুয়ারি মাসের মধ্যে আমরা বিচার কমপ্লিট করতে পারব। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকী এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার তাদের জামিন দেয় হাইকোর্ট। ওই দিন বিকেলেই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। রোববার এ আবেদনের উপর শুনানির জন্য আপিল বিভাগে নিয়মিত বেঞ্চে পাঠান চেম্বার আদালত। গত 29 আগস্ট রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্জন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ 16 জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। নব্বই দশকের শেষ ভাগে তৎকালীন স্বৈরশাসকের পতন ঘটানো শহীদ নূর হোসেন দিবস আজ। 1987 সালের এই দিনে নূর হোসেনের রক্তে রঞ্জিত হয়ে ঢাকায় রাজপথ। গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে অনিবার্য পরিণতির দিকে এগিয়ে নিয়ে যায় তার সে আত্মত্যাগ। নিজের শরীরে গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক লিখে বিক্ষোভ করেছিলেন তিনি। এ সময় তাকে গুলি করে পুলিশ। তার প্রয়াণ দিবস গণতন্ত্র মুক্তি দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এই দিনে নূর হোসেন ছাড়াও যুবলীগের আরেক নেতা নুরুল হুদা বাবুল এবং কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেত মজুর নেতা আমিনুল হুদা টিটো শহীদ হন। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ দিবসটি পালন করবে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। দেশে কীটনাশক উৎপাদনে উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এতে 7,500 কোটি টাকার কীটনাশক আমদানি নেমে আসবে 4,000 কোটি টাকায়। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দাম কমবে 20 থেকে 30%। অন্যান্য দেশের তুলনায় উৎপাদন খরচ কম হওয়ায় রপ্তানিতেও যোগ করবে নতুন মাত্রা। সংশ্লিষ্টরা বলছে, সরকারের এ উদ্যোগের ফলে দেশে শিল্পের বিকাশ ও কর্মসংস্থান বাড়বে, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রার। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। কৃষিপণ্য উৎপাদনে ব্যাপক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। এক্ষেত্রে প্রযুক্তি ও ভালো জাতের বীজের পাশাপাশি ভূমিকা রাখছে সার ও কীটনাশক। কৃষিপণ্য উৎপাদনে মোট খরচের 20% ব্যয়ই হয় কীটনাশকের পেছনে। সারের পাশাপাশি কীটনাশকের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এখন বছরে আমদানির পরিমাণ 1 লাখ মেট্রিক টন। উচ্চ প্রযুক্তির ওষুধ শিল্প রপ্তানিতে এগিয়ে গেলেও অপেক্ষাকৃত সহজ প্রযুক্তির এই শিল্পটি আগাতে পারছিল না সরকারি নীতির কারণে। কারণ কীটনাশকের কাঁচামাল আমদানিতে শুল্ক হার 30 থেকে 58%, যেখানে প্রস্তুত কীটনাশক আমদানিতে শুল্ক মাত্র 5%। তবে দীর্ঘদিন পর আমদানি নির্ভর নীতি পরিবর্তন করে কীটনাশক শিল্পকে ওষুধ শিল্পের মতো কর সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের এই নীতি সহায়তার কারণে আমাদের এই আমদানিমুখ শিল্পটি এটা আপনার উৎপাদনমুখী এবং রপ্তানিমুখী শিল্পে পরিণত হবে। আমদানি ব্যয় কমে যাবে প্রায় 4,000 কোটি টাকার মতো। বর্তমানে 100টি জেনেরিক মলিকিউল বা উপাদানের 10,000 ব্র্যান্ডের কীটনাশক আমদানি করা হয় বাংলাদেশে। 55% বাজার দখলে রয়েছে 7টি বহুজাতিক কোম্পানির। 41% বাজার দখল আমদানিকারকদের হাতে। দেশে কীটনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠান ন্যাশনাল এগ্রিকেয়ার, এসিআই, স্কয়ার সহ মোট 22টি। 20টি জেনেরিক মলিকিউলের প্রায় 150টি ব্র্যান্ডের কীটনাশক উৎপাদন করা হচ্ছে দেশে, যা বাংলাদেশের 7,500 কোটি টাকার বাজারে মাত্র 4%। দেশের অভ্যন্তরে উৎপাদন বৃদ্ধি পাবে, তখন এটার কস্ট অফ প্রোডাকশন কম। বিদেশ থেকে যখন আমদানি করা আসে, কীটনাশক বালাইনাশক আসে, তখন কৃষক পর্যায়ে গিয়ে প্রায় 3 থেকে 4 গুণ বৃদ্ধি হয়ে যায়। এদিকে বিশাল পরিমাণ আমদানি করা কীটনাশকের মান যাচাই করা কঠিন হওয়ায় ভেজাল ও নিম্নমানের পণ্য আমদানিরও অভিযোগ রয়েছে। দেশে উৎপাদন হলে মান নিয়ন্ত্রণ সহজ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। যখন এই দেশে 15-20টা কোম্পানি উৎপাদন করবে, উৎপাদনকারী কোম্পানির ল্যাবরেটরিতে এটা পরীক্ষা হবে,
তারা কিন্তু খুব সহজেই এর মান নিয়ন্ত্রণ, এর উন্নত থেকে উন্নততরের দিকে যাবে। সরকারের নীতি পরিবর্তনের ফলে ইতিমধ্যে পাকিস্তান, ব্রাজিল, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার দেশগুলোতে কীটনাশক রপ্তানির সুযোগ তৈরি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। ব্রাজিলের অনেক বৃহত্তর কোম্পানি, পাকিস্তানের কোম্পানি এবং আফ্রিকার কয়েকটি দেশ, সেই সমস্ত দেশে আমাদের পণ্য ট্রায়াল শুরু হয়েছে। স্থানীয় উদ্যোক্তারা জানান সরকারের এই সিদ্ধান্ত শুধু একটি শিল্পকে নয়, পুরো কৃষি খাতকে বদলে দেবে। উৎপাদনে গতি আসবে, ব্যয় কমবে কৃষকের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। এখন পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের ক্ষতি করে চট্টগ্রাম বন্দরের কোনো টার্মিনাল বিদেশি অপারেটরকে দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। সকালে পতেঙ্গায় লালদিয়ার চর কন্টেইনার ইয়ার্ড সহ বন্দরের বিভিন্ন স্থাপনা উদ্বোধন করে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, উন্নত দেশের বেশিরভাগ বন্দর অপারেটররা চালাচ্ছে, তবে বন্দরে উন্নতি করতে হলে প্রযুক্তি ও অর্থ দরকার। বন্দর ঘিরে $4-5 বিলিয়ন বিনিয়োগ হবে, সে লক্ষ্যে কাজ করছে সরকার। এ সময় উপদেষ্টা বে টার্মিনাল এলাকায় পরিবহন টার্মিনাল, তালতলা কন্টেইনার ইয়ার্ড উদ্বোধন এবং XY শেড ও কাস্টমস অকশন শেড পরিদর্শন করেন। আমার দেশের ক্ষতি করে কাউকে দিব, এবং যারা এই কথা বলে তারা দে শুড কাম টু মি অ্যান্ড টক টু মি। আই এম লাস্ট পারসন, আমার দেশের ক্ষতি হবে আর আমি এটা দিব। আমার যদি অর্থনৈতিকভাবে ক্ষতি হয়, আই উইল নট গিভ ইট, এটা শিওর থাকেন। এবার অর্থ সংবাদ। বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি BUFT সফলভাবে আয়োজন করেছে M&J গ্রুপ প্রেজেন্স BUFT ন্যাশনাল কুইজ প্রতিযোগিতা 2025 পাওয়ার্ড বাই জায়ান্ট গ্রুপ। BUFT হেরিটেজ ক্লাব ও BUFT কালচারাল ক্লাবের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ও BGME এর সাবেক সভাপতি ফারুক হাসান, বিশেষ অতিথি বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নাসির। এছাড়াও জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ ইমতিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফ্যাকাল্টি অফ সায়েন্সের ডিন ডক্টর আব্দুল জলিল। দিনব্যাপী 5 শতাধিক কলেজ শিক্ষার্থীর মধ্যে 4টি দল গ্র্যান্ড ফিনালে জায়গা করে নেয়, যেখানে অনুষ্ঠিত হয় অডিও ভিজুয়াল ও র্যাপিড ফায়ার রাউন্ড। আয়োজনে মিডিয়া পার্টনার এটিএন বাংলা, বাংলাদেশ প্রতিদিন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দ্য ডেইলি ক্যাম্পাস এবং রেডিও টুডে। এখন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির মহাপরিচালক টিম ডেইভি এবং হেড অফ নিউজ ডেবোরো টার্নেস পদত্যাগ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ বিকৃতভাবে সম্প্রচার করার অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে এই সিদ্ধান্ত নেন তারা। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানায়, বিবিসি প্যানোরামা প্রোগ্রামে ট্রাম্পের একটি ভাষণের 2টি অংশ কেটে জোড়া লাগানো হয়, যাতে তাকে 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে সহিংসতা উস্কে দিতে দেখা যায়। এদিকে 5 বছর ধরে বিবিসির শীর্ষ পদে থাকা টিম ডেভি পদত্যাগের ঘোষণায় বলেন, সামগ্রিকভাবে বিবিসি ভালো কাজ করছে, কিন্তু কিছু ভুল হয়েছে, তার সর্বোচ্চ দায়িত্ব তার। অন্যদিকে হেড অফ নিউজ থেকে পদত্যাগ করা ডেবোরা টার্নাস বলেন, প্যানোরামা ঘিরে বিতর্ক বিবিসির ক্ষতি করছে, তাই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিকে বিবিসি 2 শীর্ষ কর্মকর্তার একসঙ্গে পদত্যাগ এবং প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, এরা গণতন্ত্রের জন্য ভয়ানক ক্ষতিকর এবং অসৎ মানুষ। এখন খেলার খবর। বাংলাদেশের বোলিংয়ে শক্তি, তবে আয়ারল্যান্ডের বিপক্ষে ভালো করতে হলে ব্যাটিংয়েও ভালো করতে হবে। ম্যাচ শুরুর আগে সংবাদ সম্মেলনে এমনটাই জানান স্বাগতিক দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগামীকাল সকাল 10টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। পরাগ আরমানের রিপোর্ট।
মূল লড়াইয়ে নামার আগে নিজেদের প্রস্তুতিটা বেশ ভালোভাবে নিয়েছে বাংলাদেশ। তবে স্বাগতিকদের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ব্যাটিং। সম্প্রতি ব্যাটিং ব্যর্থতা বেশ ভোগাচ্ছে টাইগারদের। সেই ব্যর্থতা কাটাতে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে কোচ হিসাবে নিয়োগও দিয়েছে বিসিবি। ফরম্যাট বদলে ব্যর্থতা থেকে বেরিয়ে আসার চেষ্টা নাজমুল হোসেন শান্তদের। খুবই এক্সাইটেড আমরা সবাই, ওনার এক্সপেরিয়েন্স, এত বছর ক্রিকেট খেলেছেন, তারপর এখন কোচ হয়ে এসেছেন, টিভিতে খেলা দেখেছি, প্লেয়াররা সবাই এক্সাইটেড, বাট ভেরি ডিফিকাল্ট আসলে। উনি আমরা যতটুকু জানি যে এই সিরিজের জন্য এসেছেন, কতটুকু আসলে কাজ করতে পারবেন টেকনিক্যাল বিষয় নিয়ে, বাট উনি ওনার এক্সপেরিয়েন্সটা যতটুকু সম্ভব শেয়ার করছেন। আই হোপ ওনার এক্সপেরিয়েন্সটা আমাদের কাজে দিবে। 5.5 মাস পর আয়ারল্যান্ড সিরিজ দিয়ে টেস্টে ফিরছে বাংলাদেশ। বিশ্ব ক্রিকেট আইরিশরা নবীন হলেও ঘরের মাঠে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে টাইগাররা, এমনটাই মনে করেন শান্ত। আলাদা বাড়তি কোনো প্ল্যান নাই, অবশ্যই যদি এই সিরিজটা আমরা ভালোভাবে খেলতে পারি তাহলে এটা আমাদের বাড়তি একটা কনফিডেন্স দিবে। বাট হ্যাঁ, টেস্ট ক্রিকেট অলওয়েজ চ্যালেঞ্জ থাকে, কিন্তু সো ওই টিমকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আমাদের সেরাটা দিয়ে আমাদের খেলা লাগে। সো আমি আশা করব যে আমাদের প্লেয়ারগুলো সবাই ভালোভাবে খেলতে পারবে। সাম্প্রতিক ব্যর্থতা ভুলে নতুন করে শুরুর আশা শান্তর, কারণ সামনে আরো অনেক টেস্ট ম্যাচ রয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই ভালোর পথে হাঁটতে চান বাংলাদেশ দলের অধিনায়ক। টোটাল 16টা ম্যাচ আছে ফেব্রুয়ারি পর্যন্ত, লাস্ট ম্যাচ 2027-এ। এইখানে আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট কত ভালো ক্রিকেট খেলতেছে, একটা এভারেজ স্কোর, কত ভালো একটা স্কোর আমরা ফার্স্ট ইনিংসে দাঁড় করাইতে পারি, বা কতগুলো 100 আমরা অ্যাজ এ টিম হিসেবে প্রতি ইনিংসে করতেছি, এই বিষয়গুলো আমার লক্ষ্য থাকে। এদিকে টেস্ট ক্রিকেট আইরিশরা নবীন হলেও স্বাগতিকদের চ্যালেঞ্জে ফেলে দিতে প্রস্তুত অ্যান্ড্রু বালবার্নিরা। তাছাড়া গত 8 মাস ধরে টেস্টে অপরাজিত তারা। অবশ্য এর আগে দুই দলের একবারের মোকাবেলায় আইরিশদের 7 উইকেটে পরাজিত করেছিল বাংলাদেশ। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। নির্বাচন পেছালে দেশের সর্বনাশ হয়ে যাবে, মির্জা ফখরুল। একটি চক্র ধর্মকে ব্যবহার করে ভোট বানচালের চেষ্টা করছে, অবিলম্বে তফসিল ঘোষণার দাবি। জাতীয় নির্বাচনের উপরে নির্ভর করছে দেশের ভবিষ্যৎ, কুমিল্লায় ইসি আনোয়ারুল। সুষ্ঠু ভোট আয়োজনে জিহাদ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় শহীদ মিনারের তৃতীয় দিনের মতো চলছে শিক্ষকদের অবস্থান কর্মসূচি। দাবি পুরো না হলে সারা দেশে কঠোর আন্দোলনের ঘোষণা। শেরপুর, চাপাই, টেকনাফ সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ। সাক্ষের 3-এ প্রার্থী বদলের দাবিতে 5ম দিনের মতো আন্দোলন চলছে। এবং দেশে কীটনাশক উৎপাদনে উদ্যোগ সরকারের। শিল্পের বিকাশ ও কর্মসংস্থান বাড়বে, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা, বলছেন সংশ্লিষ্টরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।